ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপূর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 197 এর 2 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার সলভিং এর ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ রোজ আমরা এরকমই কিন্তু লাইফ সায়েন্সের টেস্ট পেপার সলভিং এর ভিডিও আনছি। 1 মার্কস 2 মার্কস, এখন আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছি, এরপরে পর্ষদের টেস্ট পেপারও সলভ করব। তো আমাদের সাথে সাথে তোমার প্রিপারেশনও যাতে 90+ মার্কস স্কোর করার মতো হয়, সেজন্য কিন্তু রোজ ভিডিওগুলো দেখতে হবে, রোজ একটু একটু করে প্র্যাকটিস করতে হবে এবং তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগছে, কারণ প্রত্যেকটা ভিডিও আমি হাতে লিখে তোমাদের জন্য অ্যান্সার নিয়ে আসছি। তো অবশ্যই বুঝতেই পারছো তার পিছনে কতটা খাটনি থাকে, তো সেটাকে অবশ্যই কিন্তু অ্যাকনলেজ করো, তাহলে আমারও ইচ্ছা হয় তোমাদের জন্য রোজ ভিডিও নিয়ে আসতে। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, অনেক সময় সূর্য ওঠার পরে পুকুরের জল সবুজ হয়, কিন্তু পড়ন্ত বিকেলে সূর্য ডোবার পরে জল স্বচ্ছ হয়ে যায়, এর কারণ কি বলে তোমাদের মনে হয়? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আগের বছর টেস্ট পেপারেও এই ধরনের কোয়েশ্চেন আমরা পেয়েছিলাম একটা দুটো জায়গাতে। তো দেখো, এটার মেন রিজন হচ্ছে ফটোট্যাকটিক চলন। ঠিক আছে, ফটোট্যাকটিক চলন কাদের দেখা যায়? আমরা জানি শৈবালদের, যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স ইত্যাদি শৈবালদের দেখা যায়। তো এইসব শৈবালরা, ঠিক আছে, বিভিন্ন ধরনের শৈবাল যারা পুকুরের জলে থাকে, তারা যখন সূর্য উদয় হয় তখন সালোক সংশ্লেষের জন্য জলের উপরিতলে তলে চলে আসে পজিটিভ ফটোট্যাকটিক চলন করে। ওকে, এবং সারাদিন সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ করে। আবার যখন পড়ন্ত বিকেলে সূর্য ডুবে যায় তখন এদের সালোক সংশ্লেষের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়, তাই তখন তারা জলের নিচের স্তরের দিকে চলে যায় এবং যার ফলে জল তখন উপর থেকে স্বচ্ছ দেখতে লাগে। ওকে, তো এজন্যই সকালে জল সবুজ দেখতে লাগে কিন্তু পড়ন্ত বিকেলে জল স্বচ্ছ দেখতে লাগে। ওকে, এটা স্ক্রিনশট তোমরা নিতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে, নিম্নলিখিত বিষয়ে হরমোন এবং স্নায়ুতন্ত্রের পার্থক্য লেখো। কাজের পার্থক্য কি কি বিষয় বলেছে? কাজের গতি এবং কাজের স্থায়িত্ব। দেখো, খুব ইজি কোয়েশ্চেন এটা। কাজের গতি অনুযায়ী তোমরা জানো যে হরমোনের কাজের গতি মন্তর, কিন্তু স্নায়ুতন্ত্রের কাজের গতি দ্রুত। কিন্তু কাজের স্থায়িত্বের দিক দিয়ে হরমোনের কাজ সুদূর প্রসারী, কিন্তু স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে তাৎক্ষণিক। ওকে, এই হচ্ছে পার্থক্য। চলো থার্ড কোয়েশ্চেনে যাচ্ছি। প্রতিদিন তোমার দেহে আকস্মিক বিপদ এড়ানোর জন্য যে প্রতিবর্ত ক্রিয়া হয় তার মধ্যে যে কোনো 4টি ক্রিয়ার নাম লেখো। ঠিক আছে, তো দেখো, আমাদের প্রত্যেকদিন নানা ধরনের প্রতিবর্ত ক্রিয়া হয়, ঠিক আছে, বিপদ এড়ানোর জন্য। যেমন চোখে যদি উজ্জ্বল আলো এসে পড়ে তৎক্ষণাৎ তারারন্ধ্রে সংকোচন হয় এবং চোখের পাতা মুদে যায়, এটা একটা। সেকেন্ড, গরম জিনিসে হাত পড়লে হাত তৎক্ষণাৎ আমরা সরিয়ে নিই, এটা আর একটা। হঠাৎ পায়ে যদি কাঁটা বিঁধে যায় তাহলে পাটি তৎক্ষণাৎ মাটির থেকে সরিয়ে নেওয়া হয়, এটা আরেকটি। এবং কেউ যদি চড় মারতে আসে তাহলে তৎক্ষণাৎ গালটি সরিয়ে নেওয়া হয়, এটি আরেকটি। তো এই 4টে হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ বিপদ থেকে বাঁচার জন্য। ওকে, দৈনন্দিন জীবনে। নেক্সট যাচ্ছি, দেখো বলছে, কোনো মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না, এ ধরনের সমস্যার কারণ এবং প্রতিকার লেখো। দেখো, প্রথমেই লিখবে যে যখন কোনো মানুষ দূরের জিনিস ভালো দেখতে পেলেও কাছের জিনিস পরিষ্কার দেখতে পান না, তার মানে তার কি রোগ হয়েছে? হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে গেছে, ফলে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তার রেটিনার পিছনে তৈরি হচ্ছে, যার ফলে কাছের বস্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। প্রতিকার কি? এটি প্রতিকার হচ্ছে উত্তল লেন্সযুক্ত চশমার ব্যবহার করতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে, জীবের প্রকরণ সৃষ্টিতে মিওসিসের গুরুত্ব লেখো। দেখো, মিওসিসে আমরা জানি ক্রসিং ওভার হয়। ওকে, এবং ক্রসিং ওভার হওয়ার ফলে হোমোলোগাস ক্রোমোজোম বা সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোম্যাটিড দ্বয়ের মধ্যে খণ্ড বিনিময় হয়, যার ফলে জিনের বিনিময় ঘটে এবং এর ফলেই অপত্যের মধ্যে নতুন প্রকরণযুক্ত ক্রোম্যাটিডের সঞ্চার হয়, যা প্রজাতিতে নতুন প্রকরণের জন্ম দেয় বা সৃষ্টি করে এবং এই প্রকরণ অভিযোজন তথা অভিব্যক্তির সহায়ক। ওকে, এইভাবে তোমাদের অ্যান্সারটা লিখতে হবে। প্লিজ টেক আ স্ক্রিনশট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য লেখো। কিসের কিসের ভিত্তিতে? পিরিমিডিন ক্ষারক এবং 5 কার্বন যুক্ত শর্করার ভিত্তিতে। দেখো, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে আমরা দেখি যে পিরিমিডিন ক্ষারক হিসেবে ডিএনএ তে থাকে থাইমিন সাইটোসিন, কিন্তু
আরএনএ তে থাইমিনের বদলে থাকে ইউরাসিল এবং সাইটোসিন। ওকে, 5 কার্বন যুক্ত শর্করা, ডিএনএ তে থাকে ডিঅক্সিরাইবোজ শর্করা যার দ্বিতীয় কার্বনে শুধুমাত্র হাইড্রোজেন থাকে, আর আরএনএ তে থাকে রাইবোজ শর্করা যার দ্বিতীয় কার্বনে ওএইচ গ্রুপ থাকে। ঠিক আছে, এই ওএইচ গ্রুপের অক্সিজেনটা বেরিয়ে যায় বলি একে আমরা ডিঅক্সিরাইবোজ শর্করা বলি ডিএনএ এর ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো পার্থক্য লিখতে বলেছে, দুটি পার্থক্য উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ভার্সেস প্রাণী কোষের সাইটোকাইনেসিস। ওকে, তো পার্থক্য যখন লিখবে এভাবে লিখবে যে প্রথমত তো হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে হয়, আর প্রাণী কোষের ক্লিভেজ পদ্ধতিতে হয়। এরপরে পদ্ধতি দুটোকে এক্সপ্লেন করবে সেকেন্ড ডিফারেন্সে। সেকেন্ড ডিফারেন্সে লিখবে টেলোফেজ দশার শেষের দিক, টেলোফেজ দশা অপত্য নিউক্লিয়াস দুটির মাঝখানে ফ্র্যাগমোপ্লাস্ট সৃষ্টি হয় যা গলজি বডির সাথে মিলিত হয়ে কোষপাত বা সেল প্লেট গঠন করে এবং সাইটোকাইনেসিস ঘটায়। আর প্রাণী কোষের ক্ষেত্রে অ্যানাফেজ দশায় স্টেম বডি গঠনের সাথে সাথে কোষের দুপাশের কোষ পর্দা ভাঁজ হয়ে মাঝের বা ভিতরের দিকে বিস্তৃত হতে থাকে এবং তারপরে তারা মিলিত হয়ে সাইটোপ্লাজমকে দ্বিধা বিভক্ত করে। ওকে, এই হচ্ছে দুটি পার্থক্য। প্লিজ টেক আ স্ক্রিনশট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলেছে স্বপরাগযোগ ইতর পরাগযোগ অপেক্ষা অনুন্নত, এর সপক্ষে দুটি কারণ বলো। দেখো অবশ্যই অনুন্নত, কারণ হচ্ছে স্বপরাগযোগে আমরা দেখতে পাই একই ফুলের মধ্যে বা একই গাছে দুটো ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ ঘটে, ফলে বাইরের থেকে ভিন্ন ধরনের কোনো বৈশিষ্ট্যের আগমন ঘটে না, ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয় না। এবং অপত্য উদ্ভিদে যেহেতু নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় না, তাই অপত্যগুলি দুর্বল প্রকৃতির হয় এবং প্রতিকূল পরিবেশে সহজে অভিযোজন করতে পারে না, তার মানে অভিযোজনে সহায়ক নয়। ওকে, এবং সেকেন্ড জিনিস হচ্ছে যে এই ধরনের অপত্যে অনাক্রম্যতাও কিন্তু কম হয়, যার ফলে তারা সহজেই বিভিন্ন রোগ জীবাণুর দ্বারা কিন্তু বিভিন্ন জীবাণুর দ্বারা আক্রান্ত হতে পারে। ওকে, এই দুটো হচ্ছে অসুবিধা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে এক সংকর জননে F1 জনুর সমস্ত মটর গাছ লম্বা হওয়ার কারণ কি। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা প্রথমেই লিখবে এইভাবে যে এক সংকর জননের ক্ষেত্রে আমরা কি ক্রসটা পাই সেইটা করবে, যে বিশুদ্ধ লম্বার সাথে বিশুদ্ধ বেটেকে ক্রস করানো হলে F1 জেনারেশনে সব গাছই সংকর লম্বা হয়। তো এবার এখানে তোমাদের যেটা মেনশন করতে হবে প্রকটতার সূত্র মেন্ডেলের। তো এখানে তোমরা লিখবে মেন্ডেলের প্রকটতার সূত্র অনুযায়ী দেখা যায় দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীব, যেমন বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খর্ব মটর গাছের ক্ষেত্রে, তাদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে প্রথম অপত্য জনুতে বা F1 জেনারেশনে সবসময় প্রকট বৈশিষ্ট্যরই বহিঃপ্রকাশ ঘটে, এটা প্রকটতার সূত্র বলে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেন্ডেলের মটর গাছের সাপেক্ষে গাছের উচ্চতা এই বৈশিষ্ট্যের ভিত্তিতে লম্বা ছিল প্রকট বৈশিষ্ট্য আর খর্ব হচ্ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাই F1 জনুর অপত্যে দুটো বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল অর্থাৎ ক্যাপিটাল টি এবং স্মল টি অ্যালিল, ক্যাপিটাল টি যেখানে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী এবং স্মল টি খর্ব বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল, দুটো অ্যালিলই একসাথে উপস্থিত থাকলেও শুধুমাত্র লম্বা বৈশিষ্ট্য বা প্রকট বৈশিষ্ট্যের অ্যালিল ক্যাপিটাল টি তার ফিনোটাইপকে প্রকাশ করতে পেরেছে, তাই F1 জনুর সমস্ত গাছ কিন্তু ফিনোটিপিক্যালি লম্বা হয়েছে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের অ্যান্সারটা লিখতে হবে, ক্রসটা করে দিয়ে স্ক্রিনশট তুলে নাও। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10। বলছে জেনেটিক কাউন্সিলিং কিভাবে সামাজিক সমস্যা কমাতে পারে তা বিচার করো। তো প্রথমেই বলবে জেনেটিক কাউন্সিলিং কাকে বলে, তারপর একটু উদাহরণ দিয়ে বোঝাবে, থ্যালাসেমিয়ার উদাহরণ। তো এভাবে প্রথমে বলবে যে জেনেটিক কাউন্সিলিং বলতে জিনগত রোগ বা সমস্যার ব্যাপারে কোনো মানুষকে বা কোনো পরিবারকে পরামর্শ দেওয়ার মাধ্যমে ওই নির্দিষ্ট জেনেটিক রোগ বা সমস্যার থেকে ওই মানুষটিকে বা পরিবারটিকে বা সামগ্রিকভাবে সমাজকে মুক্ত করার যে পদ্ধতি তাকেই আমরা জেনেটিক কাউন্সিলিং বলে থাকি। ঠিক আছে, তো যেমন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখা যায় যে দুটি পরিবারে পাত্রপাত্রীর মধ্যে বিবাহের পূর্বে থ্যালাসেমিয়ার জন্য রক্ত পরীক্ষা করাটা খুবই আবশ্যিক, কারণ যদি দেখা যায় যে পাত্র এবং পাত্রী উভয়ই থ্যালাসেমিয়ার বাহক, তাহলে তাদের যখন পরবর্তীকালে সন্তান হবে 25% সম্ভাবনা থেকে যায় তাদের থ্যালাসেমিক সন্তান হওয়ার। তো সেক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে তাদের বোঝানো হয় যে তারা যেন সন্তান ধারণ থেকে বিরত থাকেন। ঠিক আছে, এবং শুধু দেখো তুমি কোনো কাপলকে তো এরকম বলে দিতে পারবে না যে তোমরা সন্তান নিও না, কারণ তাদের সন্তান পালনের ইচ্ছে থাকবে। তো সেক্ষেত্রে তারা কি করতে পারেন, সুস্থ অনাথ কোনো বাচ্চাকে দত্তক নিতে পারেন, যার মাধ্যমে তাদের সন্তান পালনের ইচ্ছাও পূরণ হবে, আবার অন্যদিকে এই থ্যালাসেমিয়া রোগও সমাজে কম ছড়াবে। ঠিক আছে, বা থ্যালাসেমিয়া রোগের প্রভাবও কিন্তু কমানো সম্ভব হবে। ওকে, তো এইভাবে অ্যান্সারটা লিখবে, প্লিজ টেক আ স্ক্রিনশট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। কি বলছে
উত্তরবঙ্গের জঙ্গলে খাদ্যের যোগান ক্রমশ কমতে থাকায় বাসস্থানের সংকোচন ঘটায় চিতাবাঘকে কি ধরনের জীবন সংগ্রামে অবতীর্ণ হতে হচ্ছে। তাহলে কি বলেছে, খাদ্যের যোগান কমছে এবং বাসস্থানের সংকোচন হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম কথা, খাদ্যের যোগান যেহেতু কমে যাচ্ছে তার ফলে চিতাবাঘরা নিজেদের মধ্যে কি করবে, অন্তঃপ্রজাতি সংগ্রামে লিপ্ত হবে। ঠিক আছে, যেহেতু খাদ্য কমে গেছে বলে ফলে মারপিটের মাধ্যমে কিছু চিতাবাঘ মারা যেতে পারে, তার ফলে তাদের মৃত্যুর হার বাড়বে। অন্যদিকে তাদের বাসস্থান সংকুচিত হওয়ায় তারা লোকালয়ে ঢুকে পড়বে এবং স্থানীয় মানুষের গোয়াল থেকে হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি চুরি করে নিয়ে যাবে। ফলে মানুষরাও কিন্তু, মানুষের সাথেও তারা সংগ্রামে লিপ্ত হতে পারে, কারণ মানুষরা কিন্তু অনেক সময় প্রাণ ভয়ে বা তাদের যাতে অর্থনৈতিক ক্ষতি সাধন না হয় সেজন্য চিতাবাঘকে মেরে ফেলতে পারে। ঠিক আছে, তো এই দুটো তোমরা লিখবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে, কোয়েশ্চেন নাম্বার 12, সমসমস্ত অঙ্গ বলতে কি বোঝো, উদাহরণ দাও। ইজি কোয়েশ্চেন। সমসমস্ত অঙ্গ হচ্ছে সেই সব অঙ্গ যারা গঠনগত এবং উৎপত্তিগত দিক দিয়ে একই হলেও ভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য কার্যগতভাবে ভিন্ন। ওকে, অর্থাৎ এরা অপসারী বিবর্তনের ফসল। উদাহরণ দেবে, যেমন তিমি মাছের ফ্লিপার এবং মানুষের হাত কার্যগতভাবে আলাদা, কারণ তিমি মাছের ফ্লিপার সাঁতার কাটতে সাহায্য করে জলে, আর মানুষের হাত কোনো কিছু ধরতে সাহায্য করে। কিন্তু গঠনগতভাবে যদি আমরা দেখি তাহলে দেখবো উভয়েরই অস্থিগত সামঞ্জস্য রয়েছে। যেমন উভয়েরই অগ্রপদে আমরা দেখতে পাই হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পেল, মেটাকার্পেল, ফ্যালাঞ্জেস ইত্যাদি ইত্যাদি অস্থি দেখা যায়, যা প্রমাণ করে যে এরা উৎপত্তিগতভাবেও একই ধরনের পূর্বপুরুষ থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু ভিন্ন পরিবেশে অভিযোজন করার জন্য কার্যগতভাবে আলাদা হয়ে গেছে, অর্থাৎ এই দুটি সমসমস্ত অঙ্গ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে, মৌমাছি বার্তা আদান প্রদানের জন্য কিরূপ আচরণ প্রকাশ করে এবং কিভাবে করে। তো প্রথমেই লিখবে যে মৌমাছি বিভিন্ন রকম নৃত্যের মাধ্যমে শ্রমিক মৌমাছিরা কিন্তু খাদ্যের উৎসের ব্যাপারে অন্যান্য শ্রমিক মৌমাছিদেরকে কিন্তু সেই তথ্য প্রদান করে। ঠিক আছে, বিভিন্ন রকম নৃত্যের মাধ্যমে, যেমন চক্রাকার নৃত্য করলে বুঝতে হবে খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে আছে। ওয়াগল ড্যান্স করলে বুঝতে হবে যে খাদ্যের উৎস 150 মিটার বা তার বেশি দূরত্বে রয়েছে। ঠিক আছে, এবং বলতে হবে তোমাদের, এটা অবশ্যই মেনশন করবে, এটা হচ্ছে তাদের এক ধরনের আচরণগত অভিযোজন। এবং এখানে তোমাদের দুটো কথা মেনশন করতেই হবে, যে কিভাবে তারা নাচছে এবং কতক্ষণ ধরে নাচছে তার উপরে নির্ভর করে যে খাদ্য উৎস কোন দিকে এবং খাদ্যটির কত দূরত্বে রয়েছে। যেভাবে নাচছে সেখান থেকে খাদ্যের উৎসের দিক বোঝা যায়, এবং যত বেশি সময় ধরে নাচবে তার মানে তত বেশি দূরে খাদ্যটি রয়েছে। তো এই দুটি কিন্তু অবশ্যই মেনশন করতে হবে, তবেই ফুল মার্কস পাবে, 2 পাবে। ওকে, চলো নেক্সট যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 14 বলছে, আকাশে বিদ্যুৎ চমকালে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কেন বেড়ে যায়। দেখো এটা তোমাদের বইতেও দেওয়া আছে, সুন্দরভাবে ওটাকেই গুছিয়ে লিখবে যে আকাশে যদি বিদ্যুৎ চমকায় তাহলে বাতাসের নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে, তারপরে এই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, তারপরে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলীয় বাষ্প বা বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড তৈরি করে, যা বৃষ্টির মাধ্যমে মাটিতে এসে পড়লে মাটির বিভিন্ন খনিজ লবণের সাথে বিক্রিয়া, যেমন পটাশিয়াম ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে নাইট্রেট যৌগ গঠন করে এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণ এভাবে বাড়ায়, এবং এই পদ্ধতিতে প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন হয় বলা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 15, পুকুর থেকে তোলা টাটকা মাছ দূষণের প্রভাবযুক্ত। বক্তব্যটি সপক্ষে বা বিপক্ষে তোমার মতামত জানাও। এখানে তোমরা সপক্ষে মতামত জানাবে। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে দেখো, যদি ওই পুকুরের জলে ডিডিটির মতো কোনো জৈব বিবর্ধক মিশে থাকে, ঠিক আছে, মনে করো যদি ওই পুকুরের আশেপাশে কোনো কৃষিক্ষেত্র থাকে যেখানে ফসলের পেস্ট দমনের জন্য ডিডিটি ব্যবহার করা হয়, তাহলে সেই কৃষি জমির জল চুইয়ে এসে জলাশয়ে পড়বে। এবার ডিডিটি যেহেতু একটি অভঙ্গুর জৈব বিবর্ধক, ফলে এই ডিডিটি কে খাবে? প্রথমে ফাইটোপ্ল্যাঙ্কটনরা খাবে, তারপরে তাদের দেহ থেকে তাদেরকে যারা খায় অর্থাৎ জুপ্ল্যাঙ্কটনের দেহ যাবে, তারপরে তাদের যারা খায় অর্থাৎ মাছেদের দেহে যাবে, এবং এইভাবে কিন্তু জৈব বিবর্ধন বা জীব বিবর্ধন দেখতে পাবো আমরা। ফলে এই ধরনের মাছকে যদি আমরা টাটকাও তুলি পুকুরের থেকে, কিন্তু তার কলাকোষের মধ্যে অলরেডি ডিডিটি যেহেতু অংশভূত হয়ে গেছে, তাই তারা কিন্তু দূষণের প্রভাবযুক্তই হবে। ওকে, তাহলে এখানে তোমাদের জীব বিবর্ধনের ব্যাপারটাই কিন্তু মেনলি বলতে হচ্ছে। চলো পেনাল্টিমেট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 16 বলছে, পরিবেশের অধিবিশের সাথে ক্যান্সারের
সূত্র স্থাপিত হয়েছে, বক্তব্যটির যথার্থতা যুক্তিসহ প্রমাণ করো, ঠিক আছে, বা বর্ণনা করো। তো দেখো পরিবেশে যেসব অধিবিষ রয়েছে, যেরকম ধরো বিভিন্ন ধরনের আগাছানাশক, কীটনাশক, ঠিক আছে, এগুলোকে আমরা অধিবিষ বলে থাকি, কারণ এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন পেস্ট দমন বা অযাচিত গাছপালাকে দমন করার চেষ্টা করি, ঠিক আছে, কৃষিক্ষেত্রে। তো এই সমস্ত পরিবেশের যে অধিবিষ, তাদের মধ্যে অনেক কার্সিনোজেনিক উপাদানও থাকে, যেমন ধরো গ্লাইফোসেট, ডিডিটি, অ্যাট্রাজিন, অ্যালডিকার্ব, প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, এই সমস্ত কিন্তু কার্সিনোজেনিক উপাদান যা মানব শরীরে ক্যান্সারের সৃষ্টি করতে পারে, ঠিক আছে। এটারও কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। চলো লাস্ট কোয়েশ্চেন বলছে, দেখো লাস্ট কোয়েশ্চেন বলছে সিকিমের রাজ্য পশুটি বর্তমানে অবলুপ্ত হতে চলেছে, এর প্রধান 4টি কারণ লিখতে বলেছে। প্রথমেই লিখবে সিকিমের রাজ্য পশু কি, সিকিমের রাজ্য পশু হচ্ছে রেড পান্ডা, তারপরে এর অবলুপ্ত হওয়ার জন্য 4টি কারণ লিখবে, মানে অবলুপ্ত এখনো হয়ে যায়নি বাট হতে চলেছে। প্রথম কথা তো হচ্ছে এদের রোমযুক্ত চামড়ার থেকে বিভিন্ন শৌখিন টুপি, ব্যাগ, পোশাক যেহেতু প্রস্তুত করা যায়, তাই নির্বিচারে এদের হত্যা করা হয় এবং এদের চোরা শিকারও হয়ে থাকে, তাহলে চোরা শিকার হচ্ছে প্রথম কারণ। সেকেন্ড হচ্ছে এদের খাদ্যের সংকুলান, ঠিক আছে, এদের প্রিয় খাদ্য হচ্ছে বাঁশ, কিন্তু অরণ্য ধ্বংসের ফলে বাঁশ জাতীয় গাছের সংখ্যা কমে যাচ্ছে, ফলে এদের খাদ্য সংকুলান হচ্ছে, সেটা কিন্তু এদের সংখ্যা অবলুপ্তির দ্বিতীয় কারণ। থার্ড হচ্ছে এদের বাসস্থান ধ্বংস হওয়া, এরা মূলত সিকিমে দেবদারু গাছের জঙ্গল, বাঁশ গাছের জঙ্গলে বসবাস করে, কিন্তু সিকিমে ট্যুরিজমের উন্নতির ফলে বহু বাঁশ, দেবদারু গাছের জঙ্গল নির্বিচারে কেটে ফেলা হচ্ছে, ফলে এদের বাসস্থান হারাচ্ছে এবং ধীরে ধীরে অবলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। এবং ফোর্থ তো অবশ্যই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়নের ফলে পাহাড়ি অঞ্চলে অনিয়মিত বৃষ্টি বা উষ্ণতার অনিয়মিত পরিবর্তনের ফলে এদের খাদ্য এবং বাসস্থান উভয়েরই সংকট দেখা দিচ্ছে, যার ফলে এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে, ঠিক আছে। তো এই 4টে হচ্ছে আমাদের রেড পান্ডার সংখ্যা কমে যাওয়ার পিছনে মূল কারণ। ওকে, তাহলে এই ছিল আমাদের পেজ নাম্বার 197 2 মার্কসের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও ভিডিও কেমন লাগছে। এবং তোমাদের জন্য লাস্টে আমার একটা কোয়েশ্চেন থাকছে, যে রেড পান্ডা সিকিমে তো পাওয়া যায় বলা হলো, সিকিম ছাড়াও পশ্চিমবঙ্গের কোন চিড়িয়াখানায় রেড পান্ডার প্রজনন করা হয়, সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি পরের ভিডিওয়ে ঘোষণা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং and happy learning.